আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব হুতিদের হামলায় লোহিত সাগরে ডুবে গেল সেই জাহাজ। জানিয়ে দিব ক্রিমিয়া ব্রিজে হামলার পরিকল্পনা ফাঁসের তথ্য সঠিক জানালো জার্মান গণমাধ্যম। এদিকে নির্বাচনে ইরানি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মার্কিন হস্তক্ষেপের নীতির বিরুদ্ধে শক্ত জবাব। জানিয়ে দেব আশ্রয় শিবির থেকে মুসলিমদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। সর্বশেষ জানিয়ে দেব বিশ্বের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হুতিদের হামলায় লোহিত সাগরে ডুবে গেল সেই আরও এক জাহাজ। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত মালবাহী জাহাজ রবিবার দক্ষিণ লোহিত সাগরে ডুবে গেছে। গত মাসে হুতিদের হামলায় ক্ষতিগ্রস্তদের এই জাহাজ ডুবে যাওয়ার তথ্য শনিবার নিশ্চিত করেছেন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। গত নভেম্বরে হুতি বিদ্রোহীরা লোহিত ও কৃষ্ণ সাগরে ইসরায়েল ও পশ্চিমাদের মালিকানাধীন জাহাজে হামলা শুরু করে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে পশ্চিমা ইসরায়েলে জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা শুরু করার পর থেকে লোহিত সাগরে জাহাজ ডুবির ঘটনা এটি প্রথম নয়। ইয়েমেনের সরকারের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে জাহাজটি ডুবে গেছে। বিবৃতিতে জাহাজ ডুবির এই ঘটনায় পরিবেশগত বিপর্যয় সম্পর্কেও সতর্ক করা হয়েছে। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো জানায়, হামলার সময় জাহাজটিতে 41,000 টনের বেশি সার পরিবহন করছিল। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত নভেম্বরের মাঝামাঝি সময় লোহিত সাগরের অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। গোষ্ঠীটি বলেছে, তারা গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাতে এই হামলা করেছে। সোমবার ইয়েমেনের সরকার একটি প্রতিনিধি দল বেলিজের পতাকাবাহী যুক্তরাজ্যের মালিকানাধীন মালবাহী জাহাজ রবিবার পরিদর্শন করেছেন। পরে তারা জানায় জাহাজটির কিছু অংশ ডুবে গেছে। কয়েকদিনের মধ্যে সেটি পুরোপুরি ডুবে যেতে পারে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, হুতিদের হামলায় মালবাহী জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এর অবস্থান থেকে আশপাশের 29 কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। শনিবার জাহাজটি ডুবে যাওয়ার বিষয়টি জানতে যোগাযোগ করা হলেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রথম নৌবহর কোনো সাড়া দেয়নি। এদিকে ক্রিমিয়া ব্রিজে হামলার পরিকল্পনা ফাঁসের তথ্য সঠিক জানালো জার্মানের গণমাধ্যম। রাশিয়ার ক্রিমিয়া ব্রিজে হামলার ব্যাপারে জার্মানির বিমান বাহিনীর কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনার যে অডিও ফাঁস হয়েছে তা সঠিক বলে মন্তব্য করেছেন জার্মানির গণমাধ্যম। দ্য ওয়ালেট পত্রিকা কয়েকজনের সামরিক কর্মকর্তার বরাত দিয়ে গতকাল লিখেছে, বিষয়টি রাষ্ট্রীয় গোপন তথ্য হিসেবে তা সঠিক। জার্মানির বিখ্যাত ম্যাগাজিন দার স্পাইগেলও একই কথা লিখেছে। তবে জার্মান পত্রপত্রিকার এই খবর প্রকাশ হলেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়া যায়নি। জার্মানির গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হামলার পরিকল্পনা সম্পর্কে অডিও ফাঁস করা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে তারা সংক্ষিপ্ত এক বিবৃতিতে স্বীকার করেছে যে বিমান বাহিনীর কর্মকর্তাদের মধ্যে এই নিয়ে আসলে আলোচনা হয়েছে কিনা তা তারা পরীক্ষা করে দেখবেন। গতকাল রাশিয়া টুডের প্রধান সম্পাদক মার্গাটরি সিনোমেরিয়ান এবং জার্মান বিমান বাহিনীর প্রধান জেনারেল ইঙ্গো এবং সিনিয়র 4 কর্মকর্তার মধ্যে তার একটি প্রতিলিপি এবং অডিও রেকর্ড প্রকাশ করেন। তিনি রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ফাইলটি হাতে পেয়েছেন বলে জানান। গত 19 ফেব্রুয়ারি রেকর্ড করা 38 মিনিটের অডিও রেকর্ডে জার্মান অফিসাররা দূরপাল্লার টরেস ক্ষেপণাস্ত্রের সাহায্যে ক্রিমিয়া ব্রিজে হামলার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনেক বিতর্ক শেষে জার্মানির এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠানোর বিষয়ে একমত হয়েছেন। জার্মান কর্মকর্তার ফাঁস হওয়া অডিওতে বলেন, তারা ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করেন, নিজেরা সরাসরি ক্রিমিয়া ব্রিজে হামলায় জড়িত হবেন না। এরই মধ্য দিয়ে ইউক্রেনের যুদ্ধে সরাসরি জড়িত না হওয়ার রেড লাইন মেনে চলা সম্ভব হবে। নির্বাচনে ইরানি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মার্কিন হস্তক্ষেপকামী নীতির বিরুদ্ধে শক্ত জবাব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন, ইরানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্রের বিরোধীদের আবারও চরমভাবে হতাশ করেছে। ইরানি জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায় সেজন্য শত্রুরা নানা ধরনের প্রচার প্রোপাগান্ডা চালিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন গতকাল শুক্রবার 1 মার্চ ইরানের জনগণের ব্যাপক মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ইরান জুড়ে স্থানীয় সময় সকাল 8টায় শুরু হওয়া এই নির্বাচন 16 ঘন্টার পর অতিরিক্ত কিছু সময় বাড়িয়ে রাত 12টায় শেষ হয়।
নির্বাচনের কিছুদিন আগে যেমনটি ইরানের আগে নির্বাচনের মতো হয়ে আমেরিকার কর্মকর্তারা হস্তক্ষেপকামী বিবৃতি দাবি করেছিলেন যে ইরানের নির্বাচন যেহেতু একটি প্রদর্শনী মাত্র, দেশটির জনগণ নির্বাচনকে স্বাগত জানাবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এবং ইরানের বিষয়ে দেশটির বিশেষ দূত সহ আমেরিকার কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে হস্তক্ষেপমূলক বিবৃতি দিয়ে ইরানের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এবং ইরানের নির্বাচনের একদিন আগে বৃহস্পতিবার দাবি করেন, আমাদের মতো বিপুল সংখ্যক ইরানি জনগণ আশা করে না যে এই নির্বাচনগুলো অবাধ ও সুস্থ হবে। আমেরিকান নির্বাচন ব্যবস্থার সুস্পষ্ট দুর্বলতা উল্লেখ না করে মিলার দাবি করেন যে ইরানের রাজনৈতিক ব্যবস্থায় একটি অগণতান্ত্রিক এবং অস্বচ্ছ নির্বাহী এবং নির্বাচনী বিচার ব্যবস্থা রয়েছে। মিলার তার বিবৃতিতে দাবি করেন যে ইরান সরকার তার নির্বাচনগুলোকে গণতন্ত্রের প্রদর্শন হিসেবে ব্যবহার করতে চায় এবং ইরানের জনগণ জানে যে এই নির্বাচনগুলো এগুলোর ফলাফল যাই হোক না কেন এটি তাদের স্বার্থে কোনো কাজে আসবে এবং আমরাও ইরানি জনগণের সঙ্গে একমত। ইরান বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধি ইরান সরকারের উপর চাপ সৃষ্টির জন্য ওয়াশিংটনের প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দিবে এবং এই দাবি করেন যে আমরা স্বাধীন ও গণতান্ত্রিক ভবিষ্যতের লড়াই ইরানি জনগণের পাশে দাঁড়াবো। এদিকে আশ্রয় শিবিরের থেকে মুসলিমদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। বিদ্রোহীদের হামলায় একের পর এক পরাজয়ের মুখোমুখি হয় মিয়ানমারের জান্তা সৈন্যরা সশস্ত্র বাহিনীতে যোগ দিতে বাধ্য করতে আশ্রয় শিবির থেকে মুসলিমদের তুলে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে মুসলিমকে জান্তা সৈন্যরা তুলে নিয়ে গেছেন বলে শনিবার স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম নারিনজারার প্রতিবেদনে বলা হয়েছে, শহরের কিওয়াক এবং লোনতায় আশ্রয় শিবির থেকে 117 জন মুসলিমকে জোরপূর্বক তুলে নিয়ে গেছেন জান্তার 142 লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন সদস্যরা। শহরের একজন বাসিন্দা বলেছেন, 18 থেকে 55 বছর বয়সী পুরুষদের গত 28 ও 29 ফেব্রুয়ারি তুলে নিয়ে যাওয়া হয়েছে। শহরের কিওয়াক্তা লোন শিবিরটি বাস্তুচ্যুত মুসলিমদের জন্য তৈরি করা হয়েছিল। তিনি বলেছেন, আভ্যন্তরীণ সংঘাতে বাস্তুচ্যুত 107 জনের তালিকা সংগ্রহ করেছিল জান্তা সৈন্যরা, কিন্তু শেষ পর্যন্ত 117 জনকে নিয়ে গেছে তারা। রাখাইনের ওই বাসিন্দা বলেছেন, ঘটনার একদিন আগে শিবিরে এসে 107 জনের তালিকা করে জান্তা সরকার, পরে 117 জনকে তুলে নিয়ে যায়। এদিকে সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করায় গত কয়েকদিনে কিওয়াক তাল লেন শিবিরে অন্তত 10 তরুণ-তরুণী রাখাইনের বিচ্ছিন্নতাবাদী শাসক গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠীর আরাকান আর্মির কাছে আশ্রয় চেয়েছেন। বিশ্বের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম। গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম। গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক বিষয়ক একটি ওয়েবসাইটে 60টিরও বেশি সূচকের উপর ভিত্তি করে বিশ্বের 145টি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং করেছে। এই র্যাঙ্কিংকে ইরানে 14তম অবস্থান দেওয়া হয়েছে। এই র্যাঙ্কিংটি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স নামে পরিচিত একটি কমিটি থেকে তৈরি। সামরিক ইউনিটের সংখ্যা, অর্থনৈতিক অবস্থা, পৃষ্ঠপোষকতা দেওয়ার ক্ষমতা এবং ভৌগোলিক কারণ সহ 60টিরও বেশি বিষয় নিয়ে আলোচনা করার নির্ণয় করা হয়ে থাকে। র্যাঙ্কিংয়ে আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জাপান, তুরস্ক, পাকিস্তান ও ইতালি যথাক্রমে 1 থেকে 10ম অবস্থানে রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক শক্তি সূচক 0.2269 হিসেবে যোগ করা হয়েছে। এই সূচকে 0 স্কোর পাওয়া সেই সেরা সামরিক পারফরম্যান্স হিসেবে বিবেচিত। প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে ইরান দর্শনীয় পর্যায়ে অগ্রগতি লাভ করেছে। ইরান এখন সিনথ্রল ড্রোন উৎপাদন ক্ষেত্রে বিশ্বে 5ম এবং সাবমেরিন তৈরিতে 10ম স্থানে রয়েছেন।